অ্যান্ড পিএসসি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের আমি তোমাদের জন্য তোমাদের যে আগামী সানডেতে ক্যালকাটা হাইকোর্টের যে পরীক্ষাটা হবে এলডিএ, সেই পরীক্ষার উপযোগী একটা প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। এবং 2019 সালের যে ক্যালকাটা হাইকোর্টের একটা এলডিএ পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি এবং আরেকটা প্র্যাকটিস সেট আপলোড করে দিয়েছি। যারা এখনও দেখোনি দেখে নিও। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলোকে লাইক করো, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করো, আর খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করো বন্ধুরা। আর কমেন্ট কিন্তু অবশ্যই করো। তোমরা কমেন্ট না করলে কিন্তু আমি বুঝতে পারছি না যে তোমরা কীরকম ভিডিও চাইছো, কী বিষয়ের ওপর ভিডিও চাইছো এবং আদৌ ভিডিওগুলো কার্যকরী হচ্ছে তোমাদের জন্য না হচ্ছে না। তো চলো বন্ধুরা, আজ বেশি কথা না বলে ক্লাসটা শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, অ্যাভোগাড্রো নাম্বার ইজ দ্য নাম্বার অফ মলিকিউল প্রেজেন্ট ইন 1 liter of gas at NTP, 1 molecule of a gas at NTP, 22.4 liter of a gas at NTP, none of the above। সঠিক উত্তর হচ্ছে 24 লিটার 22.4 লিটার্স অফ এ গ্যাস অ্যাট এনটিপি, 22.4 লিটার। এটা ভালো করে মুখস্থ করে নিও। কনফিউজ করার জন্য কিন্তু 22.4 লিটারের সঙ্গে আরও একটা 22.4 দিয়ে অন্য কিছু একটা দিয়ে দেবে, মিলিলিটার কে এটা অন্য কিছু দিয়ে দেবে। ভালো করে মনে রাখো, নর্মাল টেম্পারেচার আর প্রেশারে কিন্তু 22.4 লিটার, এটা ভালো করে মনে রাখো। এনটিপি মানে নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এই সম্বন্ধে কিন্তু আমি ভালো প্রিভিয়াস ইয়ারের মিসেলিনিয়াস সেটগুলো দেখো, সায়েন্সের ওখানে নোট দিয়ে রেখেছি। হুইচ অফ দ্য ফলোয়িং প্লান্ট হরমোনস কন্ট্রোল ফ্রুট রিপেনিং, ঠিক আছে? তাহলে কোন উদ্ভিদ হরমোন ফল পাকাতে সাহায্য করে? অক্সিন, ইথিলিন, জিব্রারেলিন, সাইটোকাইনিন। সঠিক উত্তর হচ্ছে ইথিলিন। এটা বহুবার এসছে, এই সম্বন্ধে আমি নোটও দিয়েছিলাম মিসেলিনিয়াসে প্রিভিয়াস ইয়ার জেনারেল সায়েন্সের সেটগুলো দেখলে তোমরা জানতে পারবে। যারা দেখোনি দেখে নিও। আর্থওয়ার্ম ইনক্রিজ দ্য সয়েলস স্যালিনিটি, অ্যাসিডিটি, অ্যালকালিনিটি, ফার্টিলিটি। আর্থওয়ার্ম মানে কেঁচো মাটির কি বৃদ্ধি করে? লবণাক্ততা, অম্লতা, ক্ষারকত্ব বা উর্বরতা। সঠিক উত্তর হচ্ছে ফার্টিলিটি। তোমরা জানো যে কেঁচোকে কৃষক বন্ধু বলা হয় এবং তারা কিন্তু মাটির উর্বরতা বৃদ্ধি করে। তো চলো পরের প্রশ্ন, প্লান্টস বিলং টু লেগুমিনোসি ফ্যামিলি এনরিচ দ্য সয়েল বাই। লেগুমিনোসি ফ্যামিলির মধ্যে মানে বলছে প্লান্টস, আচ্ছা বলে নিই তারপর বলছি। প্লান্টস বিলঙ্গিং টু লেগুমিনেসি ফ্যামিলি এনরিচ দ্য সয়েল বাই, মানে লেগুমিনেসি গোত্রের যেসব উদ্ভিদ সেটা মাটিতে কি বাড়ায় বা কী প্রদান করে সেটাই দিয়েছে। অ্যাডিং অর্গানিক ম্যাটার, অ্যাডিং ইনঅর্গানিক ম্যাটার, অ্যাডিং নাইট্রোজেন ইন দ্য সয়েল, অ্যাডিং ফসফেটস টু দ্য সয়েল। তোমরা ছোটো থেকেই পড়ছো, এটা ইংলিশে দিয়েছে অ্যাডিং নাইট্রোজেন টু দ্য সয়েল। লেগুমিনেসি ফ্যামিলি বলতে ধরো সিম্বো গোত্রীয় উদ্ভিদ, এবং সহজ ভাষায় বললে ডাল জাতীয় শস্য। তোমরা জানো যে ডাল জাতীয় শস্য কিন্তু মাটিতে নাইট্রোজেন প্রদান করে, তার ফলে মাটির উর্বরতা কিন্তু বৃদ্ধি পায়। এবং এই সম্বন্ধে কিন্তু আমি একটা ভালো নোট দিয়ে রেখেছি। তোমরা এতে আরও অনেক রকম কিন্তু ব্যাখ্যা আছে, তোমরা দেখতে চাইলে কিন্তু আমার প্রিভিয়াস ইয়ার জেনারেল সায়েন্সের পিছনের দিকে কোনো একটা সাইড দেখো, ওখানে কিন্তু এই ভালোভাবে এই যে সিম্বজাতীয় গোত্রীয় উদ্ভিদ কীভাবে মাটির নাইট্রোজেন ক্ষমতা বাড়ায়, হ্যাঁ সেটা ভালো করে তোমরা দেখতে পাবে। এখানে মিথোজীবীরও একটা ফ্যাক্টর আছে, তোমরা ভালো করে দেখে নিও। আর দিলাম না বারবার। অ্যান এলিমেন্ট দ্যাট কনজিউমস ভ্যারিয়াস টাইপ অফ ফুড ইজ কল্ড। যে প্রাণী সব রকম খাদ্য গ্রহণ করে তাকে কি বলা হয়? প্যারাসাইট, ওমনিভোরাস, কার্নিভোরাস, হার্বিভোরাস। সঠিক উত্তর ওমনিভোরাস। প্যারাসাইট মানে পরজীবী, কার্নিভোরাস মানে মাংসাশী প্রাণী, আর হার্বিভোরাস মানে তৃণভোজী। ঠিক আছে বন্ধুরা? তো চলো এইভাবে তোমাদের দিয়ে দিতে পারে, হয়তো 4টে প্রাণী দিয়ে বলে দিল কোনটা হার্বিভোরাস বা কোনটা কার্নিভোরাস, এইভাবে তোমাদের দিয়েও দিতে পারে, কোনটা প্যারাসাইট এইভাবে দিয়েও দিতে পারে। পার্ট অফ দ্য হিউম্যান বডি অ্যাসোসিয়েট উইথ ক্যাটারাক্ট। সঠিক উত্তর লিভার, এয়ার, আই, কিডনি। সঠিক উত্তর চোখ। সকলেই জানো যে ক্যাটারাক্ট মানে যতদূর চোখের ছানি পড়া, এটা কি কোথায় হয়? এটা আমাদের চোখে হয়, চোখ রিলেটেড একটা রোগ। ডায়াবেটিস ইজ কজড বাই লিভার, কিডনি, প্যানক্রিয়াস, স্প্লিন। সঠিক উত্তরও কিন্তু প্যানক্রিয়াস বা বাংলায় বললে অগ্নাশয়। তাহলে জানো তোমার অগ্নাশয় থেকে ইনসুলিনের অগ্নাশয় থেকে ইনসুলিন ক্ষরণ হয় এবং সেই ইনসুলিন কম ক্ষরণের ফলে ডায়াবেটিস হয়। এই সম্বন্ধে কিন্তু আমি একটা খুব ভালো নোট দিয়ে রেখেছি। এটা আরও একটু ডিটেলে যদি তোমাদের প্রশ্নে আসে যে অগ্নাশয় থেকে ইনসুলিন হরমোন কোথা থেকে নির্গত হয়, যদি আসে তখন হবে অগ্নাশয়। এবারে বলে দিল যে ইনসুলিন হরমোন অগ্নাশয়ের কোথা থেকে নির্গত হয়? আলফা কোষ, বিটা কোষ, গামা কোষ, বিভিন্নভাবে দিয়ে দিল। সঠিক উত্তর কিন্তু অগ্নাশয়ের বিটা কোষ থেকে কিন্তু ইনসুলিন নির্গত হয়। ইনসুলিন ইজ সিক্রেটেড ফ্রম বিটা সেল অফ প্যানক্রিয়াস। আর যদি বলে যে আলফা সেল থেকে অগ্নাশয়ের কী নির্গত হয়, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এটা কিন্তু পরীক্ষায় অতটা আসে না বলে ছাত্ররা দেখে যায় না। তখন হবে গ্লুকাগন কিন্তু একটা পেপটাইড হরমোন। এই সম্বন্ধে তোমরা যদি জানতে চাও, আমি কিন্তু মিসলেনিয়াসে একদম শেষের দিকে খুব ভালো একটা নোট দিয়ে রেখেছিলাম। এই ডায়াবেটিস প্রশ্নটা একটা প্রশ্ন এসেছিল, সেই সম্বন্ধে ইনসুলিন অগ্নাশয় দিয়ে খুব ভালো নোট দিয়ে রেখেছিলাম। তা যদি কখনো আসে যে গ্লুকাগন কোথা থেকে নির্গত হয়, অগ্নাশয়ের আলফা কোষ থেকে। গ্লুকাগন ইজ সিক্রেটেড অ্যান্ড প্রডিউস ফ্রম আলফা সেল অফ প্যানক্রিয়াস। মানে গ্লুকাগন কিন্তু প্যানক্রিয়াসেই উৎপন্ন হয় এবং ওখান থেকে নির্গত হয়। ঠিক আছে?
তো বলে দিলাম আলফা শুধু ভালো করে মনে রাখো যে আলফা সেল থেকে ইনসুলিন অগ্নাশয় বা প্যানক্রিয়াসের আলফা সেল থেকে গ্লুকাগন এবং বিটা সেল থেকে অগ্নাশয় বা প্যানক্রিয়াসের হচ্ছে ইনসুলিন নির্গত হয়। ট্রিপসিন ইজ এ প্রোটিন ডাইজেস্টিং জুস সিক্রেটেড ফ্রম দ্য লিভার, প্যানক্রিয়াস, স্টমাক, গল ব্লাডার। সঠিক উত্তর কিন্তু প্যানক্রিয়াস। তাহলে ট্রিপসিন এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে মনে রেখো। ট্রিপসিন কিন্তু আমাদের কোথা থেকে নির্গত হচ্ছে? প্যানক্রিয়াস বা অগ্নাশয় থেকে। পরপর দুটোই প্যানক্রিয়াস থেকে প্রশ্ন আসলো। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য হোম রুল মুভমেন্ট ইন ইন্ডিয়া? মদনমোহন মালব্য, অ্যানি বেসান্ত, লাল বাহাদুর শাস্ত্রী, বাল গঙ্গাধর তিলক। এখানকার যে অপশান আছে সেই অপশান অনুযায়ী কিন্তু সঠিক উত্তর দুটোই হবে। বাল গঙ্গাধর তিলক একটু আগে করেছিলেন, অ্যানি বেসান্ত তার একটু পরে। যতদূর সম্ভব আমার মনে পড়ছে বাল গঙ্গাধর তিলক বোম্বেতে হোম রুল মুভমেন্ট চালু করেছিলেন, অ্যানি বেসান্ত মাদ্রাজে। এর আগে কিন্তু এর আগে কিন্তু হোম রুল মুভমেন্ট কিন্তু আয়ারল্যান্ডে শুরু হয়েছিল, সেখান থেকে ইন্সপায়ার হয়ে এনারা কিন্তু ভারতবর্ষে এই মুভমেন্টটা চালু করে। এটা একটু তোমরা ভালো করে দেখে নিও, মডার্ন হিস্ট্রি পড়লে তোমরা জানতে পারবে। তো অপশানে বেশিরভাগ বাল গঙ্গাধর তিলকটা থাকে না, বেশিরভাগ অ্যানি বেসান্ত থাকে। যে ভারতের হোম রুল মুভমেন্ট কে চালু করেছে? অ্যানি বেসান্ত। আর অ্যানি বেসান্ত আর বাল গঙ্গাধর তিলক থাকলে ওরা দুটো অপশানই দিতে পারবে, এমনভাবে সাজিয়ে দেবে। আর অ্যানি বেসান্ত না থাকলে শুধু বাল গঙ্গাধর তিলক থাকলে বাল গঙ্গাধর উত্তর হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে কোনো পরীক্ষার জন্য। দ্য বায়োগ্রাফি অফ হর্ষবর্ধন ওয়াজ রিটেন বাই, মানে হর্ষবর্ধনের যে জীবন চরিত্রটা কে লিখেছেন? বাণভট্ট, রবি কীর্তি, হরিসেনা দই। সঠিক উত্তর খুবই সোজা, তোমরা জানো, ছোটো থেকে পড়ছো। তাহলে সঠিক উত্তর হচ্ছে বাণভট্ট। তাহলে হর্ষবর্ধনের যে সভাকবি ছিলেন বাণভট্ট, তিনি কিন্তু হর্ষচরিত লিখেছিলেন। আর রবি কীর্তি তোমরা জানো আইহোল প্রশস্তির দ্বিতীয় পুলকেশীর সভাকবি। আর আমাদের যে ধৈ লিখেছেন, ধৈর একটা বিখ্যাত গ্রন্থ হচ্ছে পবনদূত, যেটা কিন্তু পরীক্ষায় আসে। ধৈ কিন্তু লক্ষণ সেনের রাজসভাতে ছিল। আর হরিসেন কিন্তু আমাদের এলাহাবাদ প্রশস্তি লিখেছে, যিনি সমুদ্রগুপ্তের রাজসভাতে ছিলেন। আশা করি সবকটাই আমি ঠিক বললাম, ভুল হলে তোমরা কিন্তু কমেন্ট করো, তা একটু জানিয়ে দিও। আর হর্ষবর্ধন সময় জানো হর্ষবর্ধন তিনটে যে বিখ্যাত নাটক লিখেছেন, আগের দিন পিএসসি ক্লার্কশিপের প্রশ্ন এসেছিল, প্রিয়দর্শিকা, নাগানন্দন, রত্নাবলী, এটাও আসে। আর আরেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, পুষ্যবতী বংশের রাজা ছিলেন এবং পুষ্যবতী বংশের শ্রেষ্ঠ রাজা এবং হর্ষবর্ধনের রাজত্বকালে হিউয়েন সাং ভারতবর্ষে এসেছিলেন, এটাও আসে। আর আরেকটা কি, হর্ষবর্ধন কোন রাজার কাছে, কোন চালুক্য রাজার কাছে হেরেছিলেন, বা যে কোনো রাজার কাছে এরমভাবে দিয়ে দিল। সঠিক উত্তর হবে দ্বিতীয় পুলকেশীর কাছে কিন্তু হর্ষবর্ধন হেরেছিলেন, যেটা WBCS 2023-এর পিলিতে কিন্তু প্রশ্নটা এসেছিল। ভয়ঙ্কর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। হর্ষবর্ধন কিন্তু দ্বিতীয় পুলকেশীর দ্বারা ভয়ানকভাবে পরাজিত হয়েছিলেন। এশিয়াটিক সোসাইটি ওয়াজ ফাউন্ডেড বাই রবার্ট ক্লাইভ, স্যার উইলিয়াম জোন্স, লর্ড বেন্টিং, রাজা রামমোহন রায়। সঠিক উত্তর স্যার উইলিয়াম জোন্স। 1784 খ্রিস্টাব্দে কিন্তু এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয়। যারা বাংলা অনার্স পড়েছো, এশিয়াটিক সোসাইটি সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমি যতদূর জানি, আমি বাংলা নিয়ে কিছুদিন চর্চা করেছিলাম। এশিয়াটিক সোসাইটি কিন্তু বাংলা অনার্সে একটা বেশ বড় একটা প্রশ্ন আসে এশিয়াটিক সোসাইটি থেকে। আর মডার্ন হিস্ট্রিতেও অল্প করে লেখা আছে। আর উইলিয়াম জোন্স খুব ভালো করে মনে রেখো, 1784 খ্রিস্টাব্দের সালটাও মনে রাখতে হবে, আর কে প্রতিষ্ঠা করেছে দুটোই ভালো করে মনে রাখতে হবে, পারলে ডেট সহ মনে রাখতে পারো। বেনারস হিন্দু ইউনিভার্সিটি ওয়াজ সেট আপ বাই, বেনারস হিন্দু ইউনিভার্সিটি কে প্রতিষ্ঠা করেন? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মদনমোহন মালব্য, বিনয় দামোদর সাভারকার, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক। সঠিক উত্তর মদনমোহন মালব্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বেনারস হিন্দু ইউনিভার্সিটি ওয়াজ সেট আপ বা ওয়াজ এস্টাবলিশড বাই মদনমোহন মালব্য। এবং কত সালে, এটাও কিন্তু জলের মতো মুখস্থ রাখতে হবে, 1916 সালে মদনমোহন মালব্য বেনারস হিন্দু ইউনিভার্সিটি কিন্তু প্রতিষ্ঠা করেন, বা বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এবার এই পরের প্রশ্নটা দেখো, তার সঙ্গে এই প্রশ্নটা কিন্তু রিলেটেড আছে, আমি বলে দিচ্ছি। এই প্রশ্নটা দেখো, দ্য সেন্ট্রাল হিন্দু বেনারস কলেজ ওয়াজ ফাউন্ডেড বাই। অপশানগুলো দেখে নেওয়া যাক। বাল গঙ্গাধর তিলক, অ্যানি বেসান্ত, মদনমোহন মালব্য, লালা লাজপত রায়। সঠিক উত্তর হচ্ছে অ্যানি বেসান্ত। আচ্ছা, তিনি কত সালে, এটাতেও সাল মনে রাখতে হবে। সেন্ট্রাল হিন্দু বেনারস কলেজ অ্যানি বেসান্ত কত সালে প্রতিষ্ঠা করেছিলেন? 1898 সালে। আচ্ছা, এখানে যদি তোমরা প্রশ্নে দেখো, তোমরা বাড়ি থেকে পড়ে গেছো যে সেন্ট্রাল হিন্দু বেনারস কলেজ, ওখানে এসছে যে দ্য সেন্ট্রাল হিন্দু বেনারস স্কুল ওয়াজ ফাউন্ডেড বাই, সেটাও কিন্তু অ্যানি বেসান্ত হবে। যদি কলেজের জায়গায় স্কুল থাকে ওটাও দিও, কারণ অনেক প্রশ্নে অনেক জায়গায় ওর স্কুলও দেয়, কলেজও দেয়। এবারে প্রশ্নটা এইটা দেখো, এই প্রশ্নটা বলছে যে সেন্ট্রাল হিন্দু বেনারস কলেজ ওয়াজ ফাউন্ডেড বাই কে? আমাদের মদনমোহন মালব্য 1898 সালে। সরি বন্ধুরা, এক মিনিট, এই প্রশ্নটা দেখো, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করছেন? মদনমোহন মালব্য 1916 সালে। আর তার 18 বছর আগে 1898 সালে কিন্তু সেন্ট্রাল হিন্দু বেনারস কলেজ বা সেন্ট্রাল হিন্দু বেনারস স্কুল অ্যানি বেসান্ত প্রতিষ্ঠা করেছে। এবং মদনমোহন মালব্যর প্রচেষ্টায় কিন্তু এই যে সেন্ট্রাল হিন্দু বেনারস কলেজ, যেটা 1898 সালে অ্যানি বেসান্ত প্রতিষ্ঠা করেছিল, সেটাই কিন্তু পরবর্তীকালে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় 18 বছর পর 1916 সালে। কার প্রচেষ্টায়? মদনমোহন মালব্যর প্রচেষ্টায়। তাই তোমাদের প্রশ্নে আসতে পারে যে প্রশ্নে
এরমভাবে আসতে পারে যে অ্যানিবেশন দ্বারা প্রতিষ্ঠিত সেন্ট্রাল হিন্দু বেনারস কলেজ পরবর্তীকালে ধরো 4টে বিশ্ববিদ্যালয় দিয়ে কিসে পরিণত হয়, তখন সঠিক উত্তর হবে হিন্দু বেনারস ইউনিভার্সিটি, যেটা মদনমোহন মালব্যর প্রচেষ্টায় 18 বছর পর 1916 সালে কিন্তু বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় নামে প্রতিষ্ঠিত হয়, যেটা সেন্ট্রাল হিন্দু বেনারস কলেজ বা স্কুল নামে অ্যানিবেশন 1898 সালে প্রতিষ্ঠা করেছিলেন। এইভাবে মনে রেখো, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, দুটো প্রশ্নই গুরুত্বপূর্ণ রিলেটেড। পোর্টফোলিও সিস্টেম ওয়াজ ইন্ট্রোডিউসড বাই লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং, লর্ড রিপন, লর্ড লিটন। কারেক্ট অ্যান্সার ইজ লর্ড ক্যানিং। আচ্ছা, তিনি পোর্টফোলিও সিস্টেম ওয়াজ ইন্ট্রোডিউসড বাই, ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এখানে একটা জিনিস আমার মিস গেছে, সেটা লেখা হয়নি, আমি বলে দেবো, খুব মনোযোগ সহকারে শুনবে এবং পারলে লিখে নিও। পোর্টফোলিও সিস্টেম ওয়াজ ইন্ট্রোডিউসড বাই লর্ড ক্যানিং ইন হুইচ ইয়ার? 1859, ঠিক আছে। 1859 সালে কিন্তু ভারতবর্ষে পোর্টফোলিও সিস্টেম লর্ড ক্যানিং চালু করছে। এবার একটা প্রশ্ন আছে, জানো যে ভারতবর্ষে বিভিন্ন রকম কাউন্সিল, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, বিভিন্ন রকম ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট আছে। এবার একটা প্রশ্ন আছে যে পোর্টফোলিও সিস্টেম, এইগুলো করতেই হচ্ছে বন্ধুরা, না হলে আমার সফটওয়্যারটা হ্যাং হবে। যারা প্রথম দেখছো একটু বিরক্তিকর, কিন্তু বলে রাখছি এইগুলো না করলে সফটওয়্যার হ্যাং হয়। যারা আমার পুরনো ছাত্রছাত্রী আছে তারা জানে, এগুলো আমি একটু করি, আগে বলেই দিয়েছি, না হলে সফটওয়্যার হ্যাং হয়ে যাবে। আচ্ছা, প্রশ্নে আসা যাক। পোর্টফোলিও সিস্টেম ওয়াজ ইন্ট্রোডিউসড বাই, তাহলে লর্ড ক্যানিং 1859 সালে, যিনি ভারতবর্ষের লর্ড ক্যানিং কে ছিলেন আমাদের ভারতবর্ষের শেষ গভর্নর জেনারেল এবং ভারতবর্ষের প্রথম ভাইসরয় ছিলেন হচ্ছে আমাদের লর্ড ক্যানিং, ঠিক আছে। এবারে কথা হচ্ছে, এটা কিন্তু আবার এখানেও ভারতবর্ষের শেষ গভর্নর জেনারেল, এখানেও অন্যভাবে বলা যায়, ওটা না মনে রেখে তোমরা মনে রাখবে যে ভারতবর্ষের প্রথম ভাইসরয় হচ্ছে লর্ড ক্যানিং, ঠিক আছে। এবারে কোন অ্যাক্ট দ্বারা, একটা প্রশ্ন আছে, কোন ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট দ্বারা পোর্টফোলিও সিস্টেম মান্যতা পেয়েছিল? তখন সঠিক উত্তর হবে 1861 সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট দ্বারা কিন্তু পোর্টফোলিও সিস্টেম স্বীকৃত হয়। তাহলে পোর্টফোলিও সিস্টেম চালু করছে লর্ড ক্যানিং 1859 সালে, আর ওটা মান্যতা পাচ্ছে 1861 সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অনুযায়ী। এটা কিন্তু পরীক্ষায় আসে যে পোর্টফোলিও সিস্টেম কোন অ্যাক্ট দ্বারা কি মান্যতা পেয়েছিল বা স্বীকৃত হয়েছিল? 1861 সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট দ্বারা। রবিকীর্তি ওয়াজ দ্য কোর্ট পোয়েট অফ পুলকেশী 1, রাজেন্দ্র চোলা, পুলকেশী 2, নরসিংহ বর্মন। এখানে নরসিংহ বর্মন হবে, পুরো নামটা আমার লিখেছিলাম মোবাইলে, মানে টাইপিং জন্য ভুলের জন্য ওটা হয়ে গেছে। রবিকীর্তি ওয়াজ দ্য কোর্ট পোয়েট অফ পুলকেশী 2, রবিকীর্তি ওয়াজ দ্য কোর্ট পোয়েট অফ পুলকেশী 2। আর তোমরা জানো যে পুলকেশী 2-র একটা, রবিকীর্তির একটা যে বিখ্যাত আমাদের যেটা আমরা জানি যে আইহোল প্রশস্তি বা আইহোল, এখানে দেওয়া আছে আইহোল ইনস্ক্রিপশন, যেটা আইহোল প্রশস্তি নামেও পরিচিত। আইহোল লিপি বা আইহোল প্রশস্তি কার দ্বারা রচিত? রবিকীর্তি দ্বারা রচিত। এবং তিনি কার সভাকবি ছিলেন? দ্বিতীয় পুলকেশীর। একটু আগেই বলছিলাম দ্বিতীয় পুলকেশী হর্ষবর্ধনকে হারিয়েছে। আর দ্বিতীয় পুলকেশী সম্বন্ধে তো তোমাদের বলতে গেলে প্রচুর নোট দিতে হবে, তোমরা আগে আমি একটা বার দিয়েছিলাম, তোমরাও জানো আশা করি। দ্য অজন্তা কেভস আর লোকেটেড অ্যাট মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাট। সঠিক উত্তর কিন্তু মহারাষ্ট্র হবে। অজন্তা কেভস কিন্তু কোথায় আমাদের অবস্থিত? ঔরঙ্গাবাদ, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলায় কিন্তু অজন্তা কেভস বা গুহা কিন্তু উপস্থিত। আমাদের মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলায় কিন্তু অজন্তা কেভস উপস্থিত বা অজন্তা গুহা উপস্থিত। অজন্তা কেভস আছে ওখানে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে অজন্তা গুহা ভারতবর্ষের কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলায় দেখতে পাওয়া যায়। দ্য লার্জেস্ট বার্ড স্যাংচুয়ারি ইন ইন্ডিয়া ইজ ইন উত্তরপ্রদেশ, রাজস্থান, কর্ণাটক, আসাম। সঠিক উত্তর কিন্তু রাজস্থান হবে। আমাদের যে বৃহত্তম যে পক্ষী অভয়ারণ্য ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান, যেটা কী নামে পরিচিত? ভরতপুর বার্ড স্যাংচুয়ারি। এটাও কিন্তু আসতে পারে। এবার যদি আসে যে কোন জেলায় অবস্থিত, রাজস্থানে অবস্থিত বলেই দিল, রাজস্থানের কোন জেলায়? ভরতপুর জেলায় অবস্থিত হবে, এবং যেটা কেউলাদেও ন্যাশনাল পার্ক নামেও কিন্তু পরিচিত। তাহলে তোমার ভালো করে দিয়ে দিলাম, ভরতপুর বার্ড স্যাংচুয়ারি ইজ দ্য লার্জেস্ট বার্ড স্যাংচুয়ারি ইন ইন্ডিয়া, ইজ লোকেটেড অন রাজস্থান, ঠিক আছে। আর কেউলাদেও ইট অলসো নোন অ্যাজ কেউলাদেও ন্যাশনাল পার্ক, ঠিক আছে। এটা ভালো করে মনে রেখো, ইংলিশেই বলে, তোমাদের পরীক্ষা আসবে যেহেতু ইংলিশেই বলে দিলাম। কান্ডালা ইজ অ্যান ইম্পর্টেন্ট পোর্ট ইন দ্য স্টেট অফ গুজরাট, মধ্যপ্রদেশ, আসাম, মহারাষ্ট্র। সঠিক উত্তর হচ্ছে গুজরাট। কান্ডালা কিন্তু কোন রাজ্যের একটা গুরুত্বপূর্ণ বন্দর? গুজরাটের একটা গুরুত্বপূর্ণ বন্দর। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। থোরিয়াম ইজ ফাউন্ড অ্যাবান্ডেন্টলি ইন, মানে অ্যাবান্ডেন্ট তো জানো তোমরা, সিনোনিম অ্যান্টোনিম প্র্যাকটিস করো আশা করি, একদম প্রথমের দিকেই পড়েছো। প্রচুর মানে অ্যাবান্ডেন্ট মানে প্রচুর, মানে থোরিয়াম প্রচুর পরিমাণে পাওয়া যায় কোথায়? তামিলনাড়ু, কেরালা, গুজরাট, অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তর কী হবে? কেরালা। আচ্ছা, এই সম্বন্ধে তোমাদের একটা বলে রাখি, আমি কিন্তু কোন যে আকরিক
বেশি পাওয়া যায়, কম পাওয়া যায়, কোন রাজ্যে, কোন দেশে, এগুলো সম্বন্ধে ভালো করে শর্টস ছাড়ি, তোমরা চাইলে দেখে নিতে পারো। এগুলো অলরেডি আপলোড করা আছে, তোমরা অনলাইনে শর্টসগুলো দেখে নিতে পারো, আশা করি খুব উপকৃত হবে। সেগুলো তোমরা চাইলে খাতায় নোট ডাউনও করে নিতে পারো। থোরিয়াম কিন্তু যদি প্রশ্নে আসে যে পৃথিবীতে থোরিয়াম কোথায় সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়, এই থোরিয়াম পৃথিবীতে সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায় ভারতবর্ষে, এটা কিন্তু আমার মিস গেছে। যদি কখনো প্রশ্নে আসে যে থোরিয়াম পৃথিবীর কোন দেশে সর্বাধিক পাওয়া যায়, অপশানে ভারতবর্ষ থাকলে সঠিক উত্তর হবে ভারতবর্ষ। এবং ভারতবর্ষের কোন রাজ্যে সর্বাধিক থোরিয়াম পাওয়া যায়? কেরালা রাজ্যে। পৃথিবীর মধ্যে ভারতে সর্বাধিক থোরিয়াম পাওয়া যায়, আর কেরালা রাজ্যে পৃথিবীর মধ্যে সর্বাধিক থোরিয়াম পাওয়া যায়। পরের প্রশ্ন, ক্যালামাইন ইজ অ্যান ওর অফ, মানে ক্যালামাইনটা নিচের যে কটা ধাতু দেখছো কার আকরিক? জিঙ্ক, লেড, আয়রন, ম্যাগনেসিয়াম। সঠিক উত্তর কিন্তু জিঙ্ক বা দস্তা। ক্যালামাইন কিন্তু দস্তার একটা ওর, ঠিক আছে, বা আকরিক। চলো পরের প্রশ্ন, যদুগোড়া ইজ এ প্লেস ইন আওয়ার কান্ট্রি ফেমাস ফর প্রোডাকশন অফ দ্য ফলোয়িং মেটাল। মানে যদুগোড়া নিচের একটা খুব, যদুগোড়া আমাদের রাজ্যের একটা ফেমাস জায়গা যেখানে নিচের কোন ধাতুটা পাওয়া যায়? সঠিক উত্তর কিন্তু ইউরেনিয়াম হবে। কপার, ইউরেনিয়াম, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, এবং প্রচুর পরিমাণে মানে আমাদের ভারতবর্ষে যত ইউরেনিয়াম পাওয়া যায় তার ভিতরে যদুগোড়ায় এটা খুব গুরুত্বপূর্ণ একটা অবস্থান। এটা কোথায় অবস্থিত? আমাদের ঝাড়খণ্ডে অবস্থিত, সিংভূম ডিস্ট্রিক্টে, ঠিক আছে, ঝাড়খণ্ডে অবস্থিত সিংভূম ডিস্ট্রিক্টে। এবং তোমরা অনেকে যেটা ঘাটশিলা গেছো, ঘাটশিলা একটা মহকুমা, ওখানেও ওটাকেও অ্যাড করতে পারো যে ঝাড়খণ্ডের সিংভূম ডিস্ট্রিক্ট, এবং কখনো ঘাটশিলা দেওয়া থাকলে ঘাটশিলাটাও অ্যাড করতে পারো। তাহলে যদুগোড়া কোথায় অবস্থিত, কী পাওয়া যায়? যদুগোড়াতে ইউরেনিয়াম, যেটা ঝাড়খণ্ডে অবস্থিত এবং সিংভূম ডিস্ট্রিক্টে। ঘাটশিলাটা ওটার সঙ্গে মনে রেখো। অফ হুইচ রিভার সিস্টেম ডাজ দ্য কয়না রিভার ফ্রম এ পার্ট? বলছে মানে কয়না রিভার কোন নদী থেকে, মানে নদীর উপনদী এইভাবেই বলতে পারো, ওরা ঘুরিয়ে দিয়েছে, উপনদী বা শাখা নদী বলতে পারো। দ্য গঙ্গা, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। সঠিক উত্তর কিন্তু কৃষ্ণা। কয়না রিভার হচ্ছে কোন নদীর শাখা নদী? হচ্ছে কৃষ্ণা নদীর শাখা নদী। স্পেলিওলজি ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ ক্লাউডস, ফরেস্ট, কেপ, সয়েল। মানে ধরো বিভিন্ন রকম যে অর্নিথোলজি, মানে সেটা ধরো পক্ষী রিলেটেড একটা পড়াশোনা যারা করে তাদের বলা, এরকম তো জানো অনেক ফসিলস দিয়েছিলাম। তাহলে স্পেলিওলজি কী সম্বন্ধে পড়াশুনোকে বলা হয়? কেপ বা গুহা সম্বন্ধে। একটু আগেই দেখছিলাম ধরো যে অজন্তা গুহা বা অজন্তা কেপ কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে ঔরঙ্গাবাদ জেলাতে অবস্থিত। এবার ধরো এই গুহা নিয়ে যারা পড়াশোনা করে, গবেষণা করে, তাদেরকে সেটাকে স্পেলিওলজি বলা হয়, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, দ্য দামোদর ভ্যালি প্রজেক্ট কভার্স দ্য স্টেটস অফ, মানে দামোদর ভ্যালি যে প্রজেক্ট ডিবিসি, এটা কোন দুটো রাজ্যকে আর কি কভার করছে? ওয়েস্ট বেঙ্গল আসাম, ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড, বিহার ঝাড়খণ্ড, ওড়িশা ঝাড়খণ্ড। সঠিক উত্তর হবে ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড। আগে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বিহার সঠিক উত্তর হতো, ঝাড়খণ্ড যেহেতু বিহার থেকে আলাদা হয়ে গেছে তারপর থেকে কিন্তু সঠিক উত্তর ওয়েস্ট বেঙ্গল ও ঝাড়খণ্ডে কিন্তু আমাদের দামোদর ভ্যালি প্রজেক্ট কভার করছে। দুটো রাজ্য যেটা বলছে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড। হাইকোর্টস জাজ হোল্ড অফিস আনটিল দে অ্যাটেন দ্য এজ অফ 65 ইয়ার্স, 62 ইয়ার্স, 60 ইয়ার্স, 70 ইয়ার্স। মানে সোজা ভাষায় বললে হাইকোর্ট যে জাজ, বিচারপতি, তাদের রিটায়ারমেন্টের বা অবসরকালীন বয়স কত? সঠিক উত্তর হবে 62 বছর। এবং এটা কততম আমাদের আর্টিকেলে আছে? 217 নম্বর আর্টিকেলে আছে। এবং সেখানে কিন্তু আমাদের যে হাইকোর্টের জাজের তোমার ধরো নিয়োগ থেকে শুরু করে ওর অবসর সবই কিন্তু 217 নম্বর আর্টিকেলে আছে। আর 15তম, আগে কিন্তু হাইকোর্টের যারা জাজ ছিল সেটা কিন্তু 60 বছর তাদের অবসরকালীন বয়স ছিল বা রিটায়ারমেন্ট বয়স ছিল। এটাও খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক জায়গায় কিন্তু এটা বইতে তোমরা পাবে না, তোমরা আমি খুব ভালো করে দেখে নিও, পারলে খাতায় লিখে নিও। 15তম সংবিধান সংশোধনী দ্বারা হাইকোর্টের বিচারপতিদের বয়স 60 থেকে 62 বছর করা হয়েছিল 1963 সালে। তাহলে যদি আসে যে হাইকোর্টের রিটায়ারমেন্ট এজ, রিসেন্ট রিটায়ারমেন্ট এজ কত? 62 ইয়ার্স। আর যদি বলে যে কোন সংশোধনী দ্বারা হাইকোর্টের রিটায়ারমেন্ট এজ বাড়ানো হয়েছিল, তাহলে হচ্ছে 15তম সংশোধনী দ্বারা, যেটা 1963 সালে ঘটেছিল। আর যদি আসে যে তোমার আগে হাইকোর্টের রিটায়ারমেন্টের বয়স কত ছিল? হাইকোর্টের বিচারপতিদের রিটায়ারমেন্ট বয়স, অবসরকালীন বয়স ছিল হচ্ছে 60 বছর, ঠিক আছে। তাহলে এটা ভালো করে জলের মতো মনে রেখো, আগে ছিল 60 বছর, এখন 62 বছর। 15তম সংবিধান সংশোধনী দ্বারা, যেটা সালটাও মনে রাখতে হবে, 1963 সালে হয়েছিল, তার দ্বারা কিন্তু 60 থেকে 62 করা, এবং এটা 62 থেকে 65 করারও চেষ্টা হয়েছিল, সেটা কিন্তু অ্যাকসেপ্টেড হয়নি, বাতিল হয়ে গেছিলো। চেষ্টা হয়েছিল একবার 62 থেকে যাতে 65 করা যায় হাইকোর্টের বিচারপতিদের রিটায়ারমেন্ট বয়স, সেটা কিন্তু হয়নি। The first woman governor of the state was
মানে কোনো রাজ্যের প্রথম মহিলা গভর্নরকে? মিস্টার সরোজিনী নাইডু, সুচেতা কৃপালিনী, পদ্মজা নাইডু, মিসেস বিজয়লক্ষ্মী পণ্ডিত, মিসেস সরোজিনী নাইডু, মিসেস সুচেতা কৃপালিনী, মিসেস পদ্মজা নাইডু, আর ওখানে বানানটা একটু ভুল হয়েছে, আর মিসেস বিজয়লক্ষ্মী পণ্ডিত। আমাদের যে মিসলেনিয়াসে প্রশ্ন এসেছিল যে ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে, তাহলে এখানে প্রশ্ন এসেছে প্রথম মহিলা রাজ্যপালকে। সঠিক উত্তর মিসেস সরোজিনী নাইডু। জানো তোমরা 1947 থেকে 1949 সালের মধ্যে কিন্তু উনি উত্তরপ্রদেশের প্রথম মহিলা গভর্নর হিসেবে কিন্তু কাজ করেছিলেন বা নিযুক্ত হয়েছিলেন। এবং সরোজিনী নাইডু সম্বন্ধে তোমরা জানো যে আমাদের যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে সভাগুলো হতো প্রতি বছর, ভারতবর্ষের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মানে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কিন্তু অ্যানি বেসান্ট, যিনি 1917 সালে সভাপতিত্ব করেন, এবং যতদূর সম্ভব কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন, আমার যতদূর মনে পড়ছে। আর এটা ভয়ঙ্কর একটা গুরুত্বপূর্ণ, প্রথম কোন ভারতীয় মহিলা আমাদের জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন, তখন সঠিক উত্তর কিন্তু হচ্ছে মিসেস সরোজিনী নাইডু, যিনি কিন্তু আমাদের 1925 সালে কানপুর অধিবেশনে কিন্তু সভাপতিত্ব করেছিলেন অ্যাজ এ ফার্স্ট ফিমেল ইন্ডিয়ান হিসাবে। আর অ্যানি বেসান্ট কিন্তু ফার্স্ট ফিমেল হিসাবে কিন্তু সভাপতিত্ব করেছিলেন। তাহলে একটা প্রশ্ন যখন তোমরা পলিটি পড়বে দেখবে, যদি তার সাথে কিন্তু অন্য কোনো সাবজেক্ট রিলেটেড হয়ে যায়, সেটাও তোমরা দেখে নেবে যখন এমনিতে বাড়িতে স্টাডি করবে, তাহলে দেখবে দুটো একসাথে চর্চা হয়ে যাচ্ছে। চলো পরের, আচ্ছা এই সম্বন্ধে দেখে নাও যে মিসেস সুচেতা কৃপালিনীকে, এটা তো এসেছিল পরীক্ষায় তোমরা জানো, উনি হচ্ছে ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, যিনি 1963 থেকে 1967 সাল অবধি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করেছেন। আর পদ্মজা নাইডু হচ্ছে এই যে সরোজিনী নাইডু দেখছো, এনার কন্যা, সুযোগ্য কন্যা হচ্ছে সরোজিনী নাইডু। ইনি কিন্তু লংগেস্ট সার্ভিং ফিমেল গভর্নর। এটাও কিন্তু আমি পরীক্ষায় আগে দিয়েছি, মিসলেনিয়াসে এসেছিল, আমি এই সম্বন্ধে নোট দিয়েছিলাম যে পদ্মজা নাইডু তাহলে কে, যদি কখনো আসে যে ভারতবর্ষের প্রথম মহিলা গভর্নর সরোজিনী নাইডু, আর লংগেস্ট সার্ভিং গভর্নর মানে লংগেস্ট সার্ভিং ফিমেল গভর্নর মানে ভারতবর্ষের কোন মহিলা গভর্নর সব থেকে বেশি দিনের জন্য তার পদে আসীন ছিলেন, সঠিক উত্তর হবে পদ্মজা নাইডু, যিনি পশ্চিমবঙ্গে 1956 থেকে 1967 সাল দীর্ঘ 11 বছর কিন্তু অ্যাজ এ গভর্নর হিসেবে কাজ করেছিলেন, যিনি সরোজিনী নাইডুর কন্যা ছিলেন। এটাও মনে রাখো, এটাও আসতে পারে যে সরোজিনী নাইডুর সঙ্গে তার কী রিলেশন। আর মিসেস বিজয়লক্ষ্মী পণ্ডিত, এটা কিন্তু একটা ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইনিও কিন্তু গভর্নর হিসেবে কাজ করেছেন, মহারাষ্ট্রে কিন্তু মহারাষ্ট্রের গভর্নর হয়েছিল, কিন্তু এখানে সেই ওই মিসেস বিজয়লক্ষ্মী পণ্ডিত সম্বন্ধে কিন্তু উনি গভর্নর হিসেবে মহারাষ্ট্রে কাজ করেছিলেন, ওটা আসবে না। উনি কিন্তু 8th প্রেসিডেন্ট মানে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির 8th প্রেসিডেন্ট হিসাবে কিন্তু কাজ করেছিলেন 1953 থেকে 1954 সাল অবধি। 1953 থেকে 54 এই টাইম পিরিয়ডে কিন্তু উনি 8th প্রেসিডেন্ট মানে 8ম সভাপতি হিসাবে ইউনাইটেড নেশন, তোমরা ইউএন সম্বন্ধে জানো, তার অনেকগুলো বডি আছে, তার আর একটা বডি হচ্ছে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি, তার কিন্তু 8ম প্রেসিডেন্ট হিসাবে কাজ করেছিলেন। চলো পরের প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মিসেস বিজয়লক্ষ্মী পণ্ডিত অনেকে কিন্তু দেখে না। স্টেট গভর্নর্স আর রেসপন্সিবল ফর দেয়ার অ্যাকশন টু দ্য প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, স্টেট লেজিসলেটিভ, লোকসভা, মানে আমাদের যে রাজ্যপাল তারা তাদের কাজের জন্য কার কাছে দায়বদ্ধ থাকে? প্রধানমন্ত্রী, আমাদের রাষ্ট্রপতি, স্টেট লেজিসলেটিভ মানে আমাদের বুঝতে পারছো রাজ্যের যে আইনসভা, আর আমাদের লোকসভা। তাহলে সঠিক উত্তর হচ্ছে প্রেসিডেন্টের কাছে কিন্তু দায়বদ্ধ থাকে হচ্ছে আমাদের রাজ্যপাল। চলো পরের প্রশ্ন, দ্য ফার্স্ট ল অফিসার অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ দ্য, মানে আমাদের ভারতবর্ষের প্রথম যে ল অফিসার দ্য র্যাঙ্ক সে অনুযায়ী সেটাকে অ্যাটর্নি জেনারেল, অ্যাডভোকেট জেনারেল, চিফ জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট, প্রেসিডেন্ট। সঠিক উত্তর অ্যাটর্নি জেনারেল। আর্টিকেল নম্বর 76 মানে 76 নম্বর ধারাতে তোমরা অ্যাটর্নি জেনারেল সম্বন্ধে জানতে পারবে। আর ফার্স্ট ল অফিসার যদি কখনো আসে তখন সঠিক উত্তর হবে অ্যাটর্নি জেনারেল। আর আমাদের ভারতবর্ষের প্রথম অ্যাটর্নি জেনারেল কে ছিলেন? এমসি সেটেল ভাত। এটা ভালো করে তোমরা দেখে নিও, যতদূর সম্ভব ওনার নাম ছিল মোহনলাল চিমনলাল সেটল ভাত। তোমরা সেটল ভাত প্রোনাউন্সিয়েশন যাই হোক আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। এমসি সেটেল ভাতটাই মনে রেখো। আর বর্তমান যে অ্যাটর্নি জেনারেলকে আর ভেঙ্কটরামণি, ঠিক আছে, ভয়ঙ্কর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বর্তমানে অ্যাটর্নি জেনারেলটাই বেশি আসার চান্স। আর অ্যাটর্নি জেনারেল সম্বন্ধে আর্টিকেল হচ্ছে 76। দ্য মেম্বার্স অফ দ্য স্টেট পাবলিক কমিশনস আর অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট, দ্য গভর্নর অফ এ স্টেট, চিফ মিনিস্টার, ভাইস প্রেসিডেন্ট। মানে আমাদের যে রাজ্য পাবলিক সার্ভিস কমিশন সব যে কোনো রাজ্যেরই তাদের যে সদস্য তাদেরকে কি নিয়োগ করে? গভর্নর নিয়োগ করে, ঠিক আছে। এটা কত নম্বর আর্টিকেলে আছে? 315 নম্বর আর্টিকেলে আছে। তোমরা 315 থেকে 323 নম্বর আর্টিকেল পড়লে ইউপিএসসি মানে পিএসসি সম্বন্ধে সব জানতে পারবে যে সেন্ট্রালে মানে আমাদের যে ইউপিএসসি যে বডি, আমাদের যে কোনো রাজ্যের যে পিএসসির তাদের যে সদস্য নিয়োগ করে ওখানে জানতে পারবে। আর 308 থেকে 323 পড়লে আরও ভালো হয়। 308 থেকে 323টাই পড়ে নিও, তাতে আরও উপকৃত হবে। আর এটা 315 নম্বর আর্টিকেলের মধ্যে আছে।
তো চলো পড়া। আচ্ছা, বর্তমানে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল পিএসসি মানে আমাদের যে পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের হাইয়েস্ট বডি মানে যে আমাদের হেডকে বা প্রেজেন্ট চেয়ারম্যানকে শ্রীমতী মহুয়া ব্যানার্জি। ঠিক আছে বন্ধুরা, আশা করি এটাই সঠিক উত্তর হবে। তোমরা একটু চেক করে নিও, এটা কিন্তু আসতে পারে পরীক্ষায় যে ওয়েস্ট বেঙ্গল পিএসসি বা আমাদের পশ্চিমবঙ্গে বা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের প্রেজেন্ট চেয়ারম্যানকে শ্রীমতী মহুয়া ব্যানার্জি। The maximum membership of the Rajya Sabha is limited to 260, 250, 238, 245। সঠিক উত্তর কিন্তু 250। এটা আমাদের আর্টিকেল 80-তে দেখতে পাবে তোমরা। আর্টিকেল 80-র মধ্যে কিন্তু এটা বিবৃত আছে। আর মানে 238 জন হচ্ছে আমাদের অঙ্গরাজ্য, কেন্দ্র রাজ্য থেকে আমাদের অঙ্গরাজ্য ও আমাদের যে ইউনিয়ন টেরিটরি সেখান থেকে আমাদের নিযুক্ত হয়। আর 12 জন কিন্তু রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হয়, যেন সাহিত্য, চারুকলা, সমাজসেবা বিভিন্ন ফিল্ড থেকে। এবং বর্তমানে কিন্তু আমাদের যে রাজ্যসভার মেম্বার হচ্ছে 245 জন। ঠিক আছে বন্ধুরা, তো চলো পরের প্রশ্ন। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রিটস ইজ কনসিডার্ড এ বুলওয়ার্ক অফ ইন্ডিভিজুয়াল ফ্রিডম? ম্যান্ডামাস, হেভিয়াস কর্পাস, কো ওয়ারেন্টো, সার্টিওয়ারি। এই সম্বন্ধে কিন্তু আমি ডিটেলে একটা নোট দিয়েছিলাম মিসলেনিয়াসের পিভিএসসি আর পলিটিক্স, সেটগুলো চেক করলে পেয়ে যাবে। তাহলে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রিটস ইজ কনসিডার্ড এ বুলওয়ার্ক অফ ইন্ডিভিজুয়াল ফ্রিডম? সঠিক উত্তর হেভিয়াস কর্পাস। তোমাদের সম্বন্ধে বলেই দিয়েছিলাম 5টা যে আমাদের রিট আছে জারি করতে পারে, তো দেখে নিও ভালো করে। আর এটা কিন্তু সুপ্রিম কোর্ট 32 নম্বর আর্টিকেল দিয়ে জারি করতে পারে এবং হাইকোর্ট 226 নম্বর আর্টিকেল দিয়ে কিন্তু এই রিটগুলো জারি করতে পারে। এবং তবে হাইকোর্টের থেকে সুপ্রিম কোর্টের রিট জারি করার ক্ষমতা কিন্তু অনেক বেশি। তো চলো পরের প্রশ্ন। হোয়েন ওয়াজ দ্য এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এস্টাবলিশড? মানে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাঙ্কের শর্ট ফর্মটাও মনে রেখো, এক্সিম ব্যাঙ্ক। কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 75, 64, 80, 82। সঠিক উত্তর 1982 সালে কিন্তু আমাদের এই এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাঙ্ক বা এক্সিম ব্যাঙ্ক প্রতিষ্ঠা হয়েছিল। আর বর্তমানে চেয়ারম্যান হচ্ছে হর্ষা বাঙ্গারি। ভালো করে মনে রেখো, এগুলো আসতে পারে পরীক্ষায়। বর্তমান চেয়ারম্যান হচ্ছে হর্ষা বাঙ্গারি। আরেকবার দেখে নাও, হর্ষা বাঙ্গারি, যেটা 1982 সালে প্রতিষ্ঠা হয়েছিল। তো চলো পরের প্রশ্ন। প্রাইম মিনিস্টার রোজগার যোজনা শর্ট ফর্মটাও মনে রেখো, অনেক সময় PMRY দিয়ে তার ফুল ফর্মটা জানতে চাওয়া হলো। প্রাইম মিনিস্টার অফ রোজগার যোজনা ওয়াজ লঞ্চড ইন 91, 1993, 1995, 1997, 1991, 1993, 1995, 1997। সঠিক উত্তরও কিন্তু অক্টোবর 2, 1993। মানে 1993 সালে 2 অক্টোবর কিন্তু এই PMRY বা প্রধানমন্ত্রী রোজগার যোজনা চালু হয়। আচ্ছা, এটা কিন্তু তোমাদের ডেটটাও মনে রাখতে হবে, কিন্তু অনেক প্রশ্নে আমি দেখেছি তারিখটা কিন্তু দিয়েই দেবে যে 1993 সালে প্রাইম মিনিস্টার রোজগার যোজনা চালু হয়েছিল এবং কত তারিখে, 4টে তারিখের সঙ্গে অক্টোবর 2, এটা মনে রাখবে। আর এখানে এই জন্যই এরা তারিখটা জানতে চায়, কারণ অক্টোবর 2 তোমরা জানো আমাদের মহাত্মা গান্ধীর, শ্রদ্ধেয় মহাত্মা গান্ধীর কিন্তু জন্মদিন ওই দিন। ওই জন্যই কিন্তু ডেটটা ওরা জানতে চায় যে তোমাদের কতটা মনে আছে। 2 অক্টোবর 1993 সালে কিন্তু এই PMRY কিন্তু ওটা লঞ্চ হয়েছিল। আর যদি কখনো আসে যে এটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় আর কি কাজ মানে চালু হয়েছিল, সেটাও তোমরা একটু দেখে নিও। ওটা 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আশা করি, আমি যতদূর জানি 8ম সরি বন্ধুরা, একটু দেখতে দাও। 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে কিন্তু এটা কার্যকর হয়েছিল। মানে 1992 থেকে 1997 যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা পড়ছে সেটা তোমরা দেখে নিও। 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় হচ্ছে, আমি যতদূর মনে পড়ছে আমার। NREP ওয়াজ লঞ্চড ইন, সঠিক উত্তর 67, 1967, 1972, 1975, 1980। সঠিক উত্তর 1980। এর ফুল ফর্ম কি? ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম। এটা কত সালে চালু হয়েছিল? 1980 সালে। চলো পরের প্রশ্ন বন্ধুরা। দ্য আগমার্ক অ্যাক্ট ওয়াজ পাসড ইন 57, 59, 1937, 1943। সঠিক উত্তর 1937। ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আগমার্ক কত সালে কিন্তু পাস হয়েছিল? আগমার্ক অ্যাক্ট 1937 সালে। আগমার্ক তোমরা জানো যে ফসল রিলেটেড, কৃষিজ ফসল রিলেটেড বিভিন্ন খাদ্যদ্রব্যের সঙ্গেও কিন্তু আগমার্ক জড়িত হয়। তোমরা যদি তেল নাও, তেল কেন দেখবে ওখানে লেখা থাকে পিছনে, ভালো করে প্যাকেট লিখলে দেখতে পাবে যে আগমার্ক 1, আগমার্ক 2, ওটা মানে কোন আগমার্কের মধ্যে পড়ে। আগমার্ক 1 হলে খুব ভালো হয়। আবার কিছু প্রোডাক্ট আছে যে আগমার্কের, যে ধরো আগমার্ক তুমি কোনো প্রোডাক্ট, তুমি ধরো সরষের তেল বাজারে ছাড়ছো প্যাকেটজাত করে কি বোতলজাত করে, তুমি আগমার্ক পেতে চাইছো, তার কিছু কিছু কিন্তু তোমাকে কিছু কিছু স্টেজ কিন্তু তোমাকে কভার করতে হবে, তারপরে তুমি ওই আগমার্ক পাওয়ার যোগ্য হবে। তো দেখবে যে ডাল, তোমরা যদি প্যাকেটজাত ডাল কেনো তার পিছনেও আগমার্ক লেখা থাকে। চলো বন্ধুরা পরের প্রশ্ন। ইন্ডিয়া বিকেম এ মেম্বার অফ দ্য IMF মানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এটা কত সালে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডে জয়েন করে? 1945 সালে কিন্তু ইন্ডিয়া কিন্তু ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডে জয়েন করেছিল।
আচ্ছা, এর বর্তমান ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আইএমএর বর্তমান ম্যানেজিং ডিরেক্টর, প্রথম ম্যানেজিং ডিরেক্টর কে ছিল এটাও মনে রাখবে, বর্তমানটাও মনে রাখবে। প্রথম ম্যানেজিং ডিরেক্টর ছিল ক্যামেলি গোট, ইনি কোথাকার বাসিন্দা ছিলেন, বেলজিয়ামের। এবং বর্তমান যে ম্যানেজিং ডিরেক্টর সেটাতে তার নাম হচ্ছে ক্রিস্টিলিয়ানা জর্জিওভা, তিনি বুলগেরিয়ার বাসিন্দা। বর্তমান আইএমএর ম্যানেজিং ডিরেক্টর এটাই বেশি আসার চান্স, ক্রিস্টালিনা জর্জিওভা, প্রোনাউন্সিয়েশন যা হোক আমি বলে দিলাম, বুলগেরিয়ার বাসিন্দা তিনি। এবং এর যে শেষ 190 জন সদস্য আছে আইএমএফের বর্তমানে, এর যে শেষ সদস্য কিন্তু অ্যান্ডোরা, এটাও কিন্তু আসতে পারে যে আইএমএফের শেষ সদস্য কিন্তু তোমার কিছু ক্রাইটেরিয়া তো তোমাকে পূরণ করতে হবে, তারপর তুমি কিন্তু এই আইএমএফে যুক্ত হতে পারবে অ্যাজ এ দেশ, অ্যাজ এ কান্ট্রি। তাই অ্যান্ডোরা হলো ইউরোপের একটা দেশ, এই দেশ ইউরোপের একটা দেশ হচ্ছে অ্যান্ডোরা। এই অ্যান্ডোরা কিন্তু এই আইএমএফের সবথেকে সর্বশেষ সদস্য, ঠিক আছে, 190তম সদস্য। চলো পরের প্রশ্ন বন্ধুরা। দ্য ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড অন 1984, 1990, 1993, 1991। সঠিক উত্তর 1992, ঠিক আছে। তাহলে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, যারা শেয়ার মার্কেট সম্বন্ধে যদি একটু আধটু জানো, তাহলে শেয়ার মার্কেটের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল স্টক, মানে এনএসসির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, যেটা 1992 থেকে চালু হয়েছিল, যার বর্তমান চেয়ারপারসনকে গিরিশ চন্দ্র চতুর্বেদী, আর বর্তমান এমডি মানে ম্যানেজিং ডিরেক্টর আর চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছে আশিস কুমার চৌহান। দুটো নামই জলের মধ্যে মুখস্থ রেখো। আর একটা দেখো, ভারতবর্ষে অনেক স্টক এক্সচেঞ্জ আছে, যেমন আমাদের ক্যালকাটা স্টক এক্সচেঞ্জও আছে, কিন্তু এগুলো ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে না, বেশিরভাগ পরীক্ষায় আসে বোম্বে স্টক এক্সচেঞ্জ। বোম্বে স্টক এক্সচেঞ্জ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1875 সালে। এর বর্তমান চেয়ারম্যান হচ্ছে প্রমোদ আগরওয়াল, আর বর্তমান এমডি ও সিইও হচ্ছে সুন্দরারামন রামামূর্তি, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। হু সেড নলেজ ইজ পাওয়ার, এগুলো একটা বিখ্যাত কোট বা কোটেশন, তোমরা জানো, তোমরা দেখে থাকবে, তোমরাও আশা করি যে কোনো সোশ্যাল ওয়েবসাইট ইউজ করো, তার দেখবে প্রোফাইলে তোমরা লাগাও। মহাত্মা গান্ধী, মানে এই কোটগুলো তোমরা সেখানে অ্যাড করো আর কি। মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, জন জুয়েল, ফ্রান্সিস বেকং। সঠিক উত্তর হচ্ছে ফ্রান্সিস বেকং, যিনি ইংল্যান্ডের বাসিন্দা ছিলেন। নলেজ ইজ পাওয়ার, এটা কার উক্তি? ফ্রান্সিস বেকং। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। A single step for a man, a giant leap for mankind sets this quotation, মানে who sets this quotation, হুটা আমার লেখা হয়নি। A single step for a man, মানুষের জন্য একটা ছোট লাভ, মানুষের জন্য একটা ছোট পদক্ষেপ, মানব জাতির জন্য একটা মানে বড় লাভ, এটাই বলেছে। কে বলেছিলেন? নীল আর্মস্ট্রং। আমি ডাইরেক্ট দিয়েছি, অপশন দিইনি। তিনি ইউএসের বাসিন্দা। জানো যে চাঁদে সর্বপ্রথম পা রেখেছিলেন নীল আর্মস্ট্রং, এটাও তো জানো, আর বলার দরকার নেই। তাহলে এই কোটটা মনে রাখো, এ সিঙ্গেল স্টেপ ফর এ ম্যান, এ জায়ান্ট লেপ ফর এ ম্যানকাইন্ড, ঠিক আছে। মানুষের জন্য একটা ছোট পদক্ষেপ আর মানব জাতির জন্য একটা বড় লাভ, এটা কে বলেছিলেন? নীল আর্মস্ট্রং। হু সেড ম্যান ইজ বাই নেচার এ পলিটিক্যাল অ্যানিমেল, খুব গুরুত্বপূর্ণ একটা কোট, এটা বলেছিলেন অ্যারিস্টটল। তোমরা জানো, গ্রিক দার্শনিক, এবং তার অনেক পরিচয় আছে, তোমরা ইতিহাস পড়লে তারা জানতে পারবে। তাহলে অ্যারিস্টটল কোথাকার বাসিন্দা ছিলেন? গ্রিসের বাসিন্দা ছিলেন। ম্যান ইজ বাই নেচার এ পলিটিক্যাল অ্যানিমেল, এটা বলেছিলেন অ্যারিস্টটল। আচ্ছা, দ্য ডেজার্টেড ভিলেজ ওয়াজ রিটেন বাই অলিভার গোল্ডস্মিথ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভালো করে দেখে নিও। দ্য ডেজার্টেড ভিলেজ ওয়াজ রিটেন বাই অলিভার গোল্ডস্মিথ, এটা কিন্তু তোমাদের যে ক্লার্কশিপ পরীক্ষাটা হবে, ক্লার্কশিপ পরীক্ষাতেও কিন্তু আসতে পারে, ভালো করে দেখো, ওই জন্য দিয়েছি। দ্য ডেজার্টেড ভিলেজ ওয়াজ রিটেন বাই অলিভার গোল্ডস্মিথ। এনার ন্যাশনালিটিটা আমি ঠিক দিইনি, মানে অ্যাংলো ইন্ডিয়ান বলতে তিনি ধরো আয়ারল্যান্ড তো ইংল্যান্ডের অংশ ছিল আগে, জানো, এখন নর্দার্ন আয়ারল্যান্ড ইংল্যান্ডের অংশ আছে, আয়ারল্যান্ডটা আলাদা হয়ে গেছে। নর্দার্ন আয়ারল্যান্ড টিল নাও কিন্তু এখনও ইউকের অংশ আছে, মানে ইংল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড, ওয়েলস আর স্কটল্যান্ড মিলিয়েই হচ্ছে ইউকে। আয়ারল্যান্ড তো আলাদা হয়ে গেছে, তাই এনাকে বলতে পারো যে মানে এনার মানে ওটা আসবে না তোমাদের, আয়ারল্যান্ড ও মানে যে ইউকের দুটো মিশিয়েই বলতে পারো ন্যাশনালিটি। স্পেসিফিক্যালি আয়ারল্যান্ডেরই লোক, যতদূর আমি দেখেছিলাম। হু সেট দ্য গভর্নমেন্ট অফ পিপল, হু সেট, এটা ভয়ঙ্কর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কে বলেছে দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল? অনেকেই জানো, সঠিক উত্তর আব্রাহাম লিঙ্কন, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের 16তম রাষ্ট্রপতি। 1861 থেকে 1865 সাল অবধি কিন্তু তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি পদে নিযুক্ত ছিলেন। তাহলে কে বলেছে দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল? ভয়ঙ্কর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঠিক উত্তর আব্রাহাম লিঙ্কন। এ সুইটেবল বয় ইজ রিটেন বাই, কে? বিক্রম সেঠ। এটাও একটা ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই পিএসসির পরীক্ষায় কিন্তু এগুলো বহুত আসে, আমি দিয়ে দিলাম, এখানেও যদি আসতে পারে। এ সুইটেবল বয় ইজ রিটেন বাই বিক্রম সেঠ। তো চলো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি আমি ডাব্লিউবিসিএস ও পিএসসি ক্লার্কশিপ ও রেলওয়ে এনটিপিসির বিভিন্ন রকম সেট নিয়ে আমি হাজির হচ্ছি সামনের সপ্তাহ থেকে। তোমরা খুব ভালো করে হাইকোর্টের পরীক্ষাগুলো দিও, হাইকোর্টের পরীক্ষাটা দিও, আর আমার সেটগুলো পারলে দেখে নিও, আশা করি উপকৃত হবে। চলো বন্ধুরা, গুড বাই অ্যান্ড গুড নাইট।